প্রথম কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আপনাকে একদম পরিষ্কার ভাষায় কথাটা বলতে চাই। এখানে উদারতা অথবা অনুদার হওয়ার বিষয়ে আমি অবতারণা করব না, বিকজ হি হ্যাজ সামহাউ প্রুভেন হিমসেলফ টু বি আ মনস্টার, রাদার লাইক এ ডিমন। এখন আমার মনে যে দুঃখটা, সেটা হচ্ছে যে বেগম মতিয়া চৌধুরীর মতো একজন নেত্রী, বাংলাদেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তাদের পরিচয় আওয়ামী লীগের থেকে অনেক উপরে। বিকজ বাংলাদেশের সৃজনে তাদের একটা সরাসরি ভূমিকা ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক পট রচনায় তাদের নাম কোনোদিনও অস্বীকার করা যাবে না। গায়ের জোর দিয়ে অনেক কিছু করা যাবে, কিন্তু একাডেমিক্যালি চিন্তা করলে ইটস জাস্ট নট পসিবল। আপনি হিস্ট্রির চর্চা বলেন বা মুখে মুখে বাংলাদেশের গল্পের কথন বলুন, কোন জায়গায় মতিয়া চৌধুরীকে অস্বীকার করার সুযোগ নেই। ঠিক একইভাবে জনাব তোফায়েল আহমেদ, আমি মনে করি জনাব মতিয়া চৌধুরীর থেকেও অনেক বেশি ছাপিয়ে অনেক বড় একজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং বাংলার মানুষের কাছে তার সেই অবস্থান আছে। সমস্যা হচ্ছে কি জানেন, এটা তো উদারতার বিষয় না। বিষয় হচ্ছে যে পৃথিবী চলে আইনে, পৃথিবী চলে প্রথায়, পৃথিবী চলে পৃথিবী ইংরেজি শব্দ প্রেসিডেন্টের মাধ্যমে চলে। এখন জনাব তারেক জিয়া, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা সংসদ সেখানে আছে। আপনি একবার চিন্তা করেন যে তোফায়েল আহমেদ সাহেব যখন জীবিত ছিলেন, বিএনপির মেয়র জনাব সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করার পরে যখন ইন্তেকাল করেন, জনাব তোফায়েল আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন টু অ্যাটেন্ড হিজ জানাজা। ওনার জানাজায় তিনি উপস্থিত হন এবং তিনি পরিষ্কার গণমাধ্যমের সামনে একটা কথা বলেছেন যে আমার সাথে সাদেক হোসেন খোকা সাহেবের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জনাব সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা, একজন সাংসদ এবং তিনি একজন ভালো মানুষ, তিনি একজন রাজনীতিবিদ। এটা আমার দায়িত্ব তার জানাজায় অংশগ্রহণ করা। আমি আপনাকে রেকর্ডিংও দেখাতে পারবো, ইট ইজ দেয়ার। জনাব মওদুদ আহমেদ সাহেব যখন মারা গেছেন, তখনও কিন্তু তোফায়েল আহমেদ সাহেব হি মেড ইট এ পয়েন্ট যে জনাব মওদুদ আহমেদের জানাজায় তিনি অংশগ্রহণ করবেন। আজকে কি হলো দেখেন। আমার দুঃখ আসলে আমাদের মাঝে যারা অ্যানার্কিস্ট হিসেবে আছেন, যারা ভালো মানুষদের ভালো কাজটাকে ছোট করে দেখাতে চান, তাদের সাথে আমি কথা বলে আমার সময় নষ্ট করতে যাব না। কিন্তু বাংলাদেশের সংসদের স্পিকার, মাননীয় স্পিকার মেজর হাফিজ সাহেব, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি যে ওনার একজন কলিগ জনাব তোফায়েল আহমেদ সাহেব, হোক না দুজন দুই দলের, তিনি 9 বারের সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আপনি তার প্রধানমন্ত্রী হবেন না, আপনি রাষ্ট্রপতিও হবেন না, আপনি ভারত হবেন না, বাংলাদেশেরই স্পিকার, এবং আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং আপনি বাংলাদেশের সংসদ সদস্য। আপনি সাহস করে তোফায়েল আহমেদের মতো একজন কিংবদন্তি রাজনৈতিক পুরুষকে তাকে সঠিক সম্মান জানানোর জন্য সংসদে এনে জানাজা পড়াতে পারলেন না। এটা কি তোফায়েল আহমেদ সাহেবের ব্যর্থতা নাকি আপনার ব্যর্থতা? এটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। আই এম রিয়েলি সারপ্রাইজড। এবং না মানে এত সারপ্রাইজডও বা কেন হচ্ছেন? ধরেন আপনাদের সময় তো মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে তো যত অবমাননা, মানে তিনি তো মৃত মানুষ, তার কবর থেকে লাশও তুলে ফেলা হবে কিনা, সরানো হবে কিনা ইত্যাদি ব্যাপার স্যাপার, মানে এই বিষয়গুলো তো আরো আগেই খারাপ অবস্থায় চলে গেছে না? মানে সারপ্রাইজড হবার কি আছে? না না, আমি সারপ্রাইজ এই কারণে যে তোফায়েল আহমেদ সাহেব কোনোদিন মেজর জেনারেল জিয়াউর রহমানের লাশ তুলে ফেলার কথা জীবন ওনার মুখ দিয়ে বলছেন বলে আমার জানা ভাই। আপনি শুনেছেন কিনা আমি জানি না না। না, আমি আওয়ামী লীগের অবস্থান বলছিলাম, দলীয় অনেক কর্মসূচি ছিল। হ্যাঁ, সো আই এম সারপ্রাইজড। এটা গেল এক। আর 2 নাম্বার হচ্ছে যে যেই দেশে রাজাকার আল বদর আল শাম যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে পারে, 2.5 লক্ষ মানুষের সম্ভ্রম লুটে নিতে পারে, তাদের শোক প্রস্তাব আপনি সংসদে বলতে পারেন। আর তোফায়েল আহমেদ সাহেবের মতো কিংবদন্তি রাজনৈতিক পুরুষ, মুক্তিযোদ্ধার সংগঠক, হ্যাঁ, 69-এর গণ আন্দোলনের মহানায়ক, বঙ্গবন্ধুকে যিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, তার আপনি জানাজা পড়াইতে পারেন না। এখানে আমি কেন সারপ্রাইজ হব না আপনি বলেন? আমি আপনাকে, ব্যাপারটা হচ্ছে কি, সব তো আর আইনের ব্যাপার না, কিছু প্রথার ব্যাপার আছে। প্রথাগত ভাবে ভালো কাজ, সঠিক কাজ করা বাংলাদেশে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। হ্যাঁ, আমাদের সময় তো আমরা অনেক কাজ করেছি, সেটা তো আপনার অনুষ্ঠানে এসে আমি বারবার স্বীকার করেছি, এগুলো করা ঠিক হয়নি। এখন সেটা আমরা করেছি বলে আপনিও করতে থাকবেন, তাহলে তার বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার কোনো কারণ নাই। তাহলে আর বাংলাদেশকে নিয়ে আপনি যে প্রোগ্রাম করেন সেটাও করার কোনো কারণ নাই, আমারও এই প্রোগ্রামে আসার কোনো কারণ নাই। আমরা আশা করতে চাই যে কেউ কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে সঠিক কাজটা করবেন, এবং যদি সঠিক কাজ কেউ না করেন, কেউ যদি অন্যায় করেন বা অসম্মান করেন, সেটা প্রতিবাদটাও আপনাদের মাধ্যমে আমরা করতে চাই। আমি আপনাকে, মানে তোফায়েল আহমেদ সাহেব
একটা অ্যামেজিং লোক, বুঝলেন। আমি আপনাকে, উনি তখন কমার্স মিনিস্টার, হ্যাঁ। তো আমি একদিন রাত্রেবেলা ওনাকে ফোন করে বললাম যে চাচা, জুনিয়র চেম্বার অফ মানে জেসিআই আপনি জানেন, ওরা গত প্রায় 10 বছর ধরে তাদের বাণিজ্যিক নিবন্ধন যেটা করা হয় মানে অ্যাসোসিয়েশন হিসাবে, এই নিবন্ধনের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, তাদের নিবন্ধন হচ্ছে না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আপনি একটু জেসিআই নিবন্ধনটা যদি করে দেন। আপনি জানেন যে ট্রেড বডির নিবন্ধন বাংলাদেশে খুব কঠিন কাজ, খুব দুরূহ, কারণ প্রত্যেক ক্ষেত্রে গন্ডগোল থাকে, ভাগাভাগি থাকে, বিভক্তি থাকে, গ্রুপিং থাকে। তিনি আমাকে বললেন যে তুমি আগামীকালকে 10:30টার সময় আমার মিনিস্ট্রিতে আসবা, বাট জেসিআই এর যে সভাপতি তাকে সাথে নিয়ে আসবা। কাজটা করবেন কি করবেন না উনি বলেন না, আমাকে 10:30টার সময় যেতে দেবে। আমি 10:30টার সময় গেছি। তো তখন আমি নতুন টকশো করি, বুঝলেন, এটা বোধহয় 2010-11, তখনও লোকজন আমাকে চেনে না। তো মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব নাই ওখানে, ওনার অফিসের স্টাফরা আছেন। বাংলাদেশে যা হয় যে মন্ত্রীর থেকে মন্ত্রীর স্টাফদের গরমটা একটু বেশি থাকে আর কি। হ্যাঁ, উনি আসেন নাই, কখন আসবেন জানি না, চলতেছে। তা আমি ওনাকে বললাম যে ভাই আমি কি একটু অপেক্ষা করতে পারি, উনি তো আমাকে 10:30টায় আসতে বলছেন। হ্যাঁ ঠিক আছে, এখানে বসেন। বসে আছি। তা আমি ওনাকে 2বার রিং করেছি, উনি ফোন ধরেন নাই। ওনাকে SMS করলাম, চাচা আমি আপনার মিনিস্ট্রিতে। আফটার হাফ অ্যান আওয়ার, 30 মিনিট পরে তিনি আমাকে ফোন করে বলতেছেন যে বাবা আই এম সরি, আমি একনেকের মিটিং এ ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তো ফোন ধরা যায় না, আই এম কামিং, তুমি কোথাও যাবা না, ইউ জাস্ট বি দেয়ার। ইটস তোফায়েল আহমেদ। উনি আসলেন, ওনার সাথে তখন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেব, আমাদের গাজীপুর আওয়ামী লীগের সভাপতি আজমুদ্দিন সাহেব, এবং বাংলাদেশের সবচেয়ে ক্লিন ইমেজের শিল্প গোষ্ঠী, যাদের কোনো ঋণ কেলেঙ্কারি নাই, তাদের যিনি কর্ণধার তিনি। আমি যখন আগায় গেলাম, উনি সবার সামনে আমার হাতটা ধরে বললো যে এটা আমার ছেলে রাশেক রহমান, চেনেন? গুড। ওনার রুমের ভিতর নিয়ে গেল, উনি আমাকে বসাইলেন, আমাকে বললেন তোমার কি লাগবে। তো আমি জেসিআই তখন যে সভাপতি, আমি এখানে নামগুলো বলতেছি না কারণ আমাদের সাথে পরিচয় থাকলে এখন অন্যায় হয়ে যায়, তো আমরা তো ফ্যাসিবাদের দোষর, সুতরাং আমি নাম ছাড়া কথা বলছি। আমি বললাম যে চাচা, তারা প্রায় 10 বছর ধরে দে আর ট্রাইং টু গেট দেয়ার অর্গানাইজেশন রেজিস্টার্ড উইথ দ্য মিনিস্ট্রি অফ কমার্স, আপনি যে একটু বলে দিতেন। উনি আমার নিয়ে ওনার টেবিলের সামনে বসায় বলল, রাশেক তুমি যে একটা কবিতা লিখে দিছিলে আমাকে বঙ্গবন্ধুর ছবি সহ, ওইটা দেখো আমার চেহারার সামনে, প্রতিদিন ওটা আমি দেখি। And then he called the secretary, সচিবকে ফোন করে বলল যে আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান আমার সামনে আছে, জেসিআই এর রেজিস্ট্রেশন কবে দিবেন বলেন। আমি কিন্তু বুঝতেছি ওই দিক থেকে সচিব বলতে স্যার করে দিব, দেখবো। উনি বললেন নো, ইউ টেল মি ওয়েন। সচিব মহোদয় বলল স্যার সোমবার। বলে সোমবার কিন্তু ঠিক থাকতে হবে, দিস ইজ এ মিনিস্টার, দিস ইজ এ লিডার। বিলিভ মি, ফোনটা রাখলো, সচিব চলে আসছে ওনার রুমে, আয়সা বলতেছে সোমবার দিন কিছু করার লাগবে না, আমরা সব করে পাঠাই দিব। এখন আমি কথা বলতেছি এই কারণে, মন্ত্রীকে ভয় না পাইলে, ভক্তি না থাকলে, সম্মান না থাকলে, ক্যান ইউ রান এ মিনিস্ট্রি? He was one of the most successful commerce minister Bangladesh ever had, because যারা সিন্ডিকেট করে, যারা গরিবের পায়ে লাথি মারে, তারা তোফায়েল আহমেদের ভয় পাইতো। জি, আপনি মন্ত্রীকে ভয় পাবে বা মন্ত্রীর এক্সাম্পল দিচ্ছেন যে এরকম হওয়া উচিত। ধরেন বাকি তারা আপনাদের আরো যারা মন্ত্রী হয়েছেন পরে, আসি তারা তোফায়েল আহমেদের ভক্তি করত, যা বলতো তা শুনতো। অ্যামেজিং লোক, বুঝলেন। পরবর্তীতে ওনাকে দেখলে অনেকে সালাম দিতে ভয় পাইতেন, কারণ আমাদের দলের ভিতরে অনেক আলাপচারিতা চলে, তো বিভিন্নভাবে বিতর্কিত করে ফেলা একটা ব্যাপার থাকতো। সালাম দিতে কারা ভয় পাইতেন? বঙ্গবন্ধুর যারা মতলববাদ, যারা আওয়ামী লীগের সুবিধা করতে চায়, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিতে চায়, ওনাকে সালাম দিলে তারা আওয়ামী অনেক লীগের অসুবিধা হবে কেন? ভাবে যে হয়তো বা কর্নার্ড হয়ে যাবে। কারণ উনি যখন সাকসেসফুলি ওনার কমার্স মিনিস্ট্রির দায়িত্বটা শেষ করলেন,
তারপরে নতুন করে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ওনার ভূমিকা কি ছিল সেটা নিয়ে একটা আলাপচারিতা ভাসানো হলো। ওয়ারেজ আপনি দেখেন এমন কোন লোক ছিলেন না 1975 সালের 15 আগস্টে যারা বঙ্গবন্ধুকে হত্যা করার যে ষড়যন্ত্র বা চক্রান্ত তার সামনে নীরব ভূমিকা পালন করেন নাই। আমি বলছি না এটা খুব বীরত্বের কাজ, আমি বলছি যে ইতিহাস যদি আপনি ঘাটেন এমনও লোক দেখবেন যে ওনার সাথেই মন্ত্রী হয়েছেন। যেমন ধরেন বিমান বাহিনীর প্রধান একে খন্দকার, আমরা তাকে মন্ত্রী বানাইছি 2 বার না 3 বার। কই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তো সে কিছু করে নাই, সে কিছু বলে নাই। আমি এরকম লক্ষ উদাহরণ দিতে পারি, হাজার উদাহরণ দিতে পারি, বাট হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ যে উনি শেষ জীবনটা একটু নিগৃহীত ভাবেই কাটিয়েছেন। এবং মজার বিষয় কি জানেন, ওই কমার্স মিনিস্টার যেদিন বলে দিলেন উনি সচিবকে, কাজ শেষ করে বের হলাম, ওনার এলাকারই বৃহত্তর এলাকার এক এমপি মন্ত্রীও ছিল, সিকি মন্ত্রী ছিল, আমাকে ফোন করে বলছে দোস্ত তোমার রাত্রেবেলা দাওয়াত দিতে চাই, আমার বাসায় আইসো, খাওয়া দাওয়া করবো। আমাকে দোস্ত দোস্ত বলে আরেক মন্ত্রী। তো সন্ধ্যাবেলা গেলাম, তো আলাপ টালাপ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বলে যে আমাকে তো দায়িত্ব দিছে ওনাকে কাউন্টার করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই বললাম না না ওগুলোতে যাবো না, আপনি করবেন না। তাই বললাম যে বেস্ট অফ লাক। তো ওই দোস্ত মন্ত্রী যে আমার, মানে যে আমাকে দোস্ত দোস্ত বলে, তো মন্ত্রী, আমি তাকে বলি মাননীয় মন্ত্রী, দোস্ত বলি না, আই ট্রাই টু ডু দ্য রাইট থিং। তারে 3 মাস পরে বললাম যে হাউ আর থিংস গোয়িং, মানে কাউন্টার কেমন হইতেছে? বলে আরে ভাই ওনারে কি কাউন্টার করা যায়? উনি তো বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে, হি হিমসেলফ ইজ এ ইনস্টিটিউশন। এসব জিনিসের মধ্যে দিয়ে তোফায়েল আহমেদ সাহেব গেছেন, মানে তার সন্তানের থেকে কম বয়স বা ওই বয়সের লোকজনকে দিয়ে অনেক সময় বিড়ম্বনা মধ্যে ফেলানোর চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে যেখানে যাক। তাহলে আর এখনকার অসম্মাননার কথা এত সারপ্রাইজ কেন? দলের মধ্যেই তো তিনি সম্মানিত হন। না 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 না, আমি সারপ্রাইজ হচ্ছি কেন? আমি সারপ্রাইজ হচ্ছি এই কারণে যে আমাদের অন্যান্য দলের যারা সংসদ সদস্য তারাও তো একদিন মৃত্যুবরণ করবেন। এখন তোফায়েল আহমেদ সাহেব মৃত্যুবরণ করেছেন, তিনি তার জানাজা হচ্ছে, একজন পুলিশ অফিসার গিয়ে তাকে ভালোবাসে এমন একজন লোককে লাঠি চার্জ করছে। একবার তো পুলিশ অফিসারকে চিন্তা করতে হবে, তারও তো জানাজা হবে। মানুষের কিছু সোলাম রাইটস থাকে। আপনি জেলে আছেন, আপনার বাবা মা মারা যাচ্ছে, আপনি তো পেরোলে যেয়ে তার জানাজা পড়তে পারবেন। এগুলো হচ্ছে একদম অন্তিম চূড়ান্ত অধিকার মানুষের। একটা মানুষ দেশের জন্য এত কিছু করলেন, হ্যাঁ কেউ তো পারফেক্ট না, আপনার তাকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু তার লাস্ট রাইট, তার সব যাত্রার যে অধিকার, সেই অধিকারটুকু আপনি দিবেন না, সেই জায়গায় তো সারপ্রাইজড আমি হবই। কিন্তু ধরেন সেইখানে সেই চূড়ান্ত বা অন্তিম যে অধিকারের কথা আপনি বলছেন, জানা যায় খুবই মানে ভাব গাম্ভীর্যপূর্ণ একটা ধর্মীয় আচার অনুষ্ঠান এটি। সেখানে গিয়ে যেমন সাংবাদিক আনিস আলমগীর জয় বাংলা স্লোগানের তিনি একটু সমালোচনা করেছেন। আমি আরও দেখছিলাম, এই শুধু এটা না, ওখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা শেখ হাসিনা, এরকম স্লোগান দেওয়া হচ্ছে। মানে স্লোগানের রাজনীতিটা করা কি খুব ভালো হলো জানা যায়? আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে আনিস আলমগীর ভাই উনি সাহসী মানুষ, I appreciate his courage, কিন্তু মাঝে মাঝে বলতে বলতে আমরা ওনার সময় একটু বেশি বলে ফেলি। হ্যাঁ, তোফায়েল আহমেদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জয় বাংলা ছাড়া কি ছিল? তোফায়েল আহমেদের সবচেয়ে প্রথম পরিচয় তিনি মানুষ, দ্বিতীয় পরিচয় তিনি মুসলমান, তৃতীয় পরিচয় তিনি বাঙালি, চতুর্থ পরিচয় তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একজন ধারক এবং বাহক এই ইতিহাসের। তার জানাজায় আপনি জয় বাংলা বলবেন না তো কি পাকিস্তান জিন্দাবাদ বলবেন? কেউ যদি আবেগে বলে থাকে এটা কি কম হয়েছে নাকি? বলা ঠিক হয়েছে কি হয়নি আমি জানি না, আমি সেটা নিয়ে ঢুকতে চাই না। আমার কথা হচ্ছে আমি বিশ্বাস করি আত্মায়। আপনি যদি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, যে আপনি বিশ্বাস করতে চান যে আজকের এই দেহ ত্যাগ করে তোফায়েল আহমেদ সাহেব আরো ভালো কোনো জায়গায় যাবেন, আপনি তার বেহেশত নসিব করুক আল্লাহ তাআলার কাছে চাবেন, তাহলে তো আমরা ক্রেডিট দিচ্ছি আপনার সত্তাকে, আপনার আত্মাকে, রাইট? যদি তার আত্মা দেখে, সে তো জয় বাংলাটা শুনতে চাবে। আমার দলের কোন নেতা কর্মী যদি আবেগে জয় বাংলা বলে থাকে, সে কি তোফায়েল আহমেদের প্রতি কোনো অন্যায় করেছেন? একদমই করেন নাই।
আর আনিস আলমগীর সাহেবের মতো একজন সংবেদনশীল মানুষ, সাহসী মানুষ, যিনি বোঝেন লক্ষ কোটি মানুষ তাদের আবেগকে বন্দি করে রেখেছে কোনো একটা কারণে, তার তো এই লেখা না লিখলেও হইতো। আমি জয় বাংলা বলেছি, পুলিশের মাইর খেয়েছি, জেলে গেছি, হয়ে গেছে, এটা নিয়ে আপনাকে কমেন্ট করতে হবে কেন? ইউ ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট এভরিথিং। আপনি নিশ্চয়ই তিনি কি না কমেন্ট না করবেন না নিশ্চয়ই না তিনি বুঝে না গেছেন। না না আমি পার্থিব যুক্তি আপনাকে দেই। আপনি যদি মুক্তিযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করেন, আপনার লাশে জাতীয় পতাকা মোড়ানো হচ্ছে, এতে কি আপনার সওয়াব বাড়বে না কমবে? কিছুই তো হবে না, এটা সম্মান, কারেক্ট? আপনি তো মারাই গেছেন, আপনার শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে গেছে, অথচ আপনি বিউগল বাজাচ্ছেন, গান স্যালুট দিচ্ছেন, কারেক্ট, গার্ড অফ অনার দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সৈনিক যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তাকেও পতাকা মোড়ানো হয়। এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। কেন? বিকজ হি ওয়াজ এ সোলজার, বিকজ হি ওয়াজ এ ফাইটার, বিকজ হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তোফায়েল আহমেদ সাহেবের জন্য জয় বাংলা স্লোগান তার জানাজায় বা যে কোনো জায়গায় একইভাবে তাকে ওই পতাকা পরিয়ে দেওয়ার মতোই একটা ব্যাপার। ধরুন It's very আরো আরো simple. আরো বাকি যে স্লোগান দেখলাম যে যখন সাবির হোসেন চৌধুরী যাচ্ছিলেন তাকে ঘিরে শেখ হাসিনা স্লোগান, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এমন স্লোগান হ্যাঁ, আসছিল। হ্যাঁ, কেন না? শেখ হাসিনাকে ভালোবাসার জন্য বা শেখ হাসিনাকে সমর্থন করার জন্য আপনি লক্ষ লক্ষ লোককে বিনা বিচারে গ্রেপ্তার করে রাখলে কেন তারা শেখ হাসিনার কথা বলবে না? না, বলবে নিশ্চয়ই, কি? নিশ্চয়ই বলবে। নো কিন্তু নো আমি নো বলছিলাম যে নো জানাজার জন্য কি এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না তো না, না? শুনেন, আপনি যখন নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, তখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা খুঁজবেন, নাকি আপনার আউটবার্সটাই সঠিক হবে? হ্যাঁ, আমি আপনার বাসায় বেড়াতে গেলাম, আপনার বাসায় আমি পড়ে ব্যথা পেলাম, আহত হলাম, এখন হাসপাতালে গিয়ে আর্তনাদ করব না আপনার বাসায় আর্তনাদ করব? হ্যাঁ, এটা এটা চিন্তা করার সুযোগ কিন্তু কিছু কিছু বিশেষ সময়ে নাই। এবং অবশ্যই সাবের হোসেন চৌধুরী সাহেব, ফর শিওর হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড লিডার্স এট দিস মোমেন্ট, কারণ তিনি নিজের ভাবমূর্তিকে পরিষ্কার রাখতে পেরেছেন। সাবের হোসেন চৌধুরী সাহেব আওয়ামী লীগের একজন মন্ত্রী হিসেবে, সাবেক একজন মন্ত্রী বা আওয়ামী লীগের নেতা হিসেবে যখন তোফায়েল আহমেদ সাহেবের মতো একজন নেতার জানাজায় অংশগ্রহণ করেন, তাকে দেখলে আমার দলের নেতা কর্মীরা উজ্জীবিত হবে, স্লোগান দিয়ে উঠবে, এটা স্বাভাবিকের থেকেও বেশি স্বাভাবিক। এখানে অস্বাভাবিকতা খুঁজে পাওয়ার কোনো ব্যাপার নাই। এবং সবচেয়ে বড় কথা, দেখেন, আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী যারা বাংলাদেশে আজকে আছে, তারা আজকে একজন সঠিক নেতা খুঁজে পাওয়ার চেষ্টায় আছেন, যারা নেত্রীর পারপাসটা সার্ভ করবে, আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করবে। সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে আমরা দেখছি সাবের হোসেন চৌধুরী সাহেবের নাম আসতেছে, শিরিন শারমিন ওনার নাম আসতেছে, অথচ তোফায়েল আহমেদ সাহেব মারা যাওয়ার পরে জনাব শিরিন শারমিন তো লাশটাও দেখতে যান নাই। সেই জায়গায় অনেক নেতাকর্মীর আশাটা ছিল যে হয়তো তিনি যাবেন। সেই জায়গায় তিনি কি সাবের সুস্থ হোসেন আছেন? চৌধুরী এই সাহেব, খোঁজটা কি আপনারা নিয়েছেন? তিনি কি না, সুস্থ? আমি আসছি। সেই জায়গায় সাবের হোসেন চৌধুরী সাহেব তার নিজের ভাই সাদেক হোসেন চৌধুরী সাহেব, যার ডাক নাম, মানে অনেকে বাবু সাহেব হিসেবে চেনেন, সাবের হোসেন চৌধুরী সাহেবের ডাক নাম সাবু, ওনারা দুজন যে একসাথে গেলেন লাস্ট রেসপেক্ট দেখানোর জন্য, সেই জায়গায় ন্যাচারালি প্রাকৃতিক সিলেকশন, যেটা প্রাকৃতিক ভাবে নেতা কর্মীদের মন, তাদের হৃদয় সাবের হোসেন চৌধুরী সাহেবের দিকে ধাবিত হবে, এটাই বাস্তবতা। এবং জনাব শিরিন শারমিন সুস্থ আছেন কিনা এই প্রশ্ন আপনি আমাকে করবেন কেন? আপনি ওনাকে করেন। কিছু কিছু প্রশ্নে আমি বিব্রত হই, ধরে নেন আমি এখন বিব্রত হচ্ছি, আপনি তাকে প্রশ্ন করতে পারেন। ব্যাপারটা হচ্ছে কি, যে সাবের হোসেন চৌধুরী সাহেব শুধুমাত্র পরিষ্কার ভাবমূর্তির মানুষ নন, তার নিজস্ব কিছু তহবিল আছে। অর্থাৎ তিনি আজকে এই নেতৃত্বের জায়গায় পৌঁছেছেন নিজের কিছু যোগ্যতায়। অবশ্যই আওয়ামী লীগের নেতা হতে গেলে শেখ হাসিনার ব্লেসিং লাগে, আশীর্বাদ লাগে, কিন্তু তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গন বলুন, ব্যবসা প্রতিষ্ঠান বলুন, সামাজিক কাজকর্ম, সব জায়গায় নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছেন। এবং আপনি মনে রাখবেন 2001 থেকে 2004 সালে যখন বিএনপি জামাতে ইসলামের জোট সরকার ছিল, সেই সময় এই সাবের হোসেন চৌধুরী সাহেব কিন্তু অকথ্য নির্যাতনের সম্মুখীন হয়েছেন, তাকে জেলে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, তিনি লাঞ্ছনা গঞ্চনার শিকার হয়েছেন, এবং নেতা কর্মীদেরকে সাথে নিয়ে সংগ্রাম করে হরতাল আন্দোলনের মধ্যে দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। সুতরাং তার কিন্তু রাজনীতি করার একটা ধারাবাহিকতা আছে। এখন আমি আজকে এই কথাটা বললাম কেন, যে তোফায়েল আহমেদ সাহেব পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু মারা যাওয়ার পরেও তো একটা পরীক্ষা আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে তিনি দিয়ে গিয়েছিলেন। সেই পরীক্ষায় তো অনেক কিছু পরিষ্কার হয়েছে।
আপনি যখন কাউকে রাজনৈতিক কোনো প্রক্রিয়া ছাড়া বড় নেতা বানিয়ে দিবেন, বড় পদ দিয়ে দিবেন, তখন তো আপনি আশেপাশে থাকলেও সাহস করে যেতে পারবেন না। না গেলেও যদি কর্নার হয়ে যায়, আগে যদি সালাম দিতেই কর্নার হয়ে যাবার ভয় করতো, তো জানাজায় গেলেও তো একটু কর্নার হয়ে যাবার নো ভয় নো করতো। নো নো আপনি বোধহয়, আমি একটু আপা একটু বলি, কিছু মনে করবেন না। আমি যেটা বলতে চাচ্ছি, তোফায়েল আহমেদ সাহেব কর্নার হোক বা যাই হোক, তোফায়েল আহমেদ সাহেবের নাম তো আর আপনি মুছে দিতে পারবেন না। তো তোফায়েল আহমেদ সাহেবের জানাজায় যাওয়াটাই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা পরীক্ষা, এবং সেই পরীক্ষায় তো সাবের হোসেন চৌধুরী সাহেব সফলতার সাথে পাশ করেছেন। আর যারা যায় নাই বা যেতে পারে নাই বা যেতে চায় নাই, তাদের এখনো আরো অনেক পরীক্ষা দেওয়ার বাকি আছে। জি, আপনি নেতৃত্বের কথা সো বলছিলেন, আমরা সো আরো কিছু সো পয়েন্টে একটু সো আগাই। জি, সো আমি পজিটিভ জায়গা থেকে বলতে চাচ্ছি যে আজকে যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দূরে থেকেও সাবের হোসেন চৌধুরী সাহেবকে কাজে লাগাতে চান দলের জন্য, আমার মনে হয় ফলাফল ভালো হবে, খারাপ হবে না। আচ্ছা, বিকজ নাম্বার ওয়ান, তার আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা এবং সম্পর্কের ব্যাপার আছে। নাম্বার টু, সে নিজেকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে পেরেছে। এন্ড নাম্বার থ্রি, সাহস আছে। জি। He has নেতৃত্বের কোন courage. পর্যায়ে আপনি তাকে, মানে আপনি একরকম রেকমেন্ডেশন দিচ্ছেন, এই রেকমেন্ড কোন পর্যায়ের জন্য করছেন? উনি আগেও আমাদের মুখপাত্র ছিলেন, তিনি আবার মুখপাত্র হতে পারেন। আজকে দলের সাধারণ সম্পাদকের জায়গা সম্পূর্ণভাবে there is a vacuum, মানে যে যে সাধারণ সম্পাদক, তার কথা শুনলে আসলে কতটুকু কি এফেক্ট হয় আমি জানি না, আপনারাও ভালো বোঝেন, জানেন। তো সেই জায়গায় আমি বলছি, কাউকে না কাউকে তো কাজ করতে হবে, তো কাজ করার জন্য তো দায়িত্ব দেওয়া লাগে। আমাদের নেত্রী আমাদের সভানেত্রী, সেটা ঠিক আছে, বাট you have to delegate certain responsibilities to some people so that we are not আপনি stuck. সেজন্য মানে সাবের হোসেন চৌধুরীকে যোগ্য মনে করছেন, মানে মাঝখানে একবার কথা উঠেছিল তো আওয়ামী লীগের না, পরিশুদ্ধ নেতৃত্ব বা আ- রিফর্মড আ- আওয়ামী আ- লীগ আমরা আসলো, এবং তখন সাবের হোসেন চৌধুরীর নামটা এসেছিল খুব বড় করে। আমি সাধারণ মানুষ, আমি কাউকে যোগ্য না। আমি বলতে চাচ্ছি যে আমার চোখে তিনি খুবই জরুরি একটা পরীক্ষা পাশ করেছেন, এটা আমার চোখে। আর বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ বলে কোনো জিনিস নাই। সাবের হোসেন চৌধুরী সাহেব রিফাইন্ড আওয়ামী লীগে বিশ্বাস করেন না। আর এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হোক, সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই থাকবে, এটা জি। আপনি আমার কাছে নিয়ে রাখেন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে শেখ হাসিনা তিনি বলেছেন নতুন নেতৃত্বের ব্যাপারে, এবং মানে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত পান বা কোনো আলোচনা শুনেছেন, জেনেছেন কিনা, দলের পুরনো নেতৃত্ব সরিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া আছে কিনা, নতুন নেতৃত্ব আসার কথা তিনি বলছেন? না, মানে পুরানো নেতৃত্বের দাবিদারি যারা আছে তারাই সামনে আসবে মনে হয়। পুরনো নেতৃত্বের দাবিদারি মানে? মানে যাদের সাংগঠনিক অদূরদর্শিতার কারণে দল দ্বিধা বিভক্ত ছিল, এবং 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটে গেল, তাদের যারা পারপাস সাফ করে, খুব মেধাবী লোকজন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ে নেই। হয়তোবা নেত্রী করছেন, আমি তার ওনার ব্যাপারটা জানি না। এর মধ্যে ছাত্রলীগের কমিটিও হয়ে গেছে, শুনলাম সামনে যুবলীগের কমিটি এবং তারপর সবশেষে আওয়ামী লীগের কমিটি হবে। কেমন মনে হলো ছাত্রলীগের কমিটি? ছাত্রলীগের কমিটি, আপনি তো আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে একটা ফেসবুকের স্ক্রিনশট পাঠালেন, সেটা পড়ে যা দেখে মনে হলো যে অনেক জায়গায় কমিটিগুলো নিয়ে অসন্তোষ আছে, বিভিন্ন রকম অভিযোগ আসছে। খুব এভাবে আসলে করলে ভালো হবে না। মানে আপনি বোধহয় আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন, মোস্ট লাইকলি, আমি তাই না? পাঠাইনি, আপনি আমাকে পাঠিয়েছিলেন। ও আচ্ছা, হ্যাঁ। তো এই ধরনের অভিযোগগুলো আসতেছে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেন। সো এখন এইটার কতটুকু সত্যতা সেটা আমি বলতে পারি না, বাট এই ধরনের ঘটনা যদি সত্যতা থাকে, তাহলে কমিটি করার যেই ভালো ফলাফল সেটা খুব যে আসবে তা না। আচ্ছা, আবার আরেকটা প্রসঙ্গে একটু ছোট্ট করে আপনার মন্তব্য নিয়ে নিই, যে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র, তিনি মুক্ত হলেন, কারামুক্ত হয়েই তিনি সরকারকে ধন্যবাদ জানালেন, যদিও মানে খুব স্বাভাবিকভাবে এখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার কথা, সেই প্রক্রিয়াটা তো আমাদের এখানে সবসময় বিচ্যুত, ফলে তিনি হয়তো সে কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আপনার কাছে মানে কেমন মনে হলো? আবারও প্রথম প্রশ্ন, যে সরকার কি উদার বলে মনে হচ্ছে আপনাদের জন্য এখন, আওয়ামী লীগের জন্য? প্রথম কথা হলো যে আমি তো জি, একটা আওয়ামী পরিবারের সদস্য।
এবং আমার শৈশব থেকেই তো ছাত্রলীগের সাথে আমি জড়িত। আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী মুক্ত হওয়ার পরে সরকারকে ধন্যবাদ দিয়েছে, জামিনে তাও আবার, বা আদালতকে ধন্যবাদ দিয়েছে, এটা আমি দেখি নাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে হয়তো বা এটার পিছনে কোনো মহাকৌশল থাকতে পারে যে আমরা প্রথমে সরকারকে ধন্যবাদ দিলাম, তারপর সরকার বিরোধী আন্দোলন গড়ে তুললাম, থাকতে পারে, আমি জানি না। বাট আমি আদালতকে যদি ধন্যবাদ দিতে যাই, দিতেই পারি। জামিনে মুক্ত হলাম, কিন্তু আমার থেকেও কম সম্পর্কিত যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে, তারা যে জেলে পড়ে আছে আজকে 2 বছর ধরে, তারা মুক্ত না হওয়া পর্যন্ত আমি আদালতকে ধন্যবাদটা দিচ্ছি কিসের উপর ভিত্তি করে? তিনি আওয়ামী লীগ নেতা নেতৃত্বের কথা বলেন নাই অবশ্য, কিন্তু তিনি আরো অনেক মায়েরা আছেন আদালতে, অনেক মায়েরা। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই উনি তো মহিলাদের জেলে ছিলেন, মায়েদের কথাই বলবেন, কিন্তু মায়েদের পাশাপাশি বাবারাও তো আছে, ভাইরাও আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে উনি তো শীর্ষ পর্যায়ের নেতা, ওনার প্রতি অনেক রেসপেক্ট, শি ইজ এ ফাইটার। বাট যারা তার থেকে কম সংযুক্ত দলের সাথে বা সংগ্রাম আন্দোলনে, তারা যখন বিনা বিচারে পড়ে থাকে, তখন আপনি আদালতকে যদি ধন্যবাদ দিয়ে বসেন, তাতে করে আদালত খুশি হয়ে আরো বেশি বেশি জামিন দিতে পারে, আবার খুশি হয়ে জামিন দেওয়া বন্ধও রাখতে পারে, যে ধন্যবাদ তো পেয়েই গেছি, স্বীকৃতি পেয়ে গেলাম আওয়ামী লীগের বড় নেতার কাছ থেকে, এটাকে এখন ইংরেজিতে ট্রান্সলেশন করে সারা দুনিয়ায় দিয়ে দেওয়া যাবে যে সরকারকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য, আদালতকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য। সো লাইক ইটস লাইক এ ডাবল এজ, শাঁখের করাতের মতো, ডাবল এজ সোর্ড। আমরা যখন বড় নেতা হব, নেত্রী হব, কি বলবো না চিন্তা করেই বলা দরকার। যাক, আমি বেশি কিছু বলতে চাই না, আমি যা তো বলি তাই দোষ হয়। মানে ছোট পয়েন্টে আসলে দোষটা ধরে কে, সেটা হচ্ছে প্রশ্ন। যা বলি তাই দোষ হয়, দোষটা ধরে কে আপনার? ধরেন এই যে বেচারা যে ছেলেটার আমি পোস্টটা দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম, হ্যাঁ, ও তো খুব ডেডিকেটেড আওয়ামী লীগার। ধরেন আপনার অনুষ্ঠানে যখন আমি আসতাম, তখন তো এরাই, মানে এদের সাপোর্টাররাই ধরেন বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ, বিভিন্ন রকম দোষারোপ করা, গালিগালাজ করা, এইসব জিনিস করেছে। এখন আজকে তার পোস্ট পড়ে দেখলাম যে এই যে তেলবাজির যে সংস্কৃতি, এটার মধ্যে সে ঢোকার কারণে আজকে সে নিজেই সেটা শিকার। একটা কমিটি হচ্ছে, সেই কমিটিকে দিয়ে তারা কাজ করাবে, তারা নেতৃত্ব দিবে, তারাই কিছু জানে না, এখন সে আবার নিজে। তার মানে কি, এতদিন ধরে আপনার অনুষ্ঠানের হিসেবে কি বলেছি? আমি বলেছি যে দলের শৃঙ্খলা এবং দলের যে প্রথা, যে আইন, সেই অনুযায়ী যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজগুলো হয় নাই বা হচ্ছে না। এবং তখন আপনি তো আপনার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে অকথ্য ভাষায় গালিগালাজ, আমার ফেসবুকে সব জায়গায় বেয়াদবি করার একটা টেন্ডেন্সি। এখন যারা এগুলা করেছে তারা নিজেরাই এগুলার শিকার, বিকজ ইউ সি এট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, এই যে নিজেরাই শিকারের মধ্যে আমরা দেখছি আওয়ামী লীগের যারা পক্ষে অ্যাক্টিভিস্ট, এটা নিয়ে আগেও একদিন কথা বলেছি, সামনে মানে মাঝখানে দেখলাম একজন মানে দুজনের মধ্যে খুব গন্ডগোল, সেটা নিয়ে বাকিরাও আরো গন্ডগোল শুরু করলেন। অমি পিয়াল, সুলতানা রহমান, এনার মানে ফেসবুকে খুব পাল্টাপাল্টি চললো। এখন দেখা যাচ্ছে নিঝুম মজুমদারকে আক্রমণ করছেন একদল। মানে এরকম কেন হচ্ছে? আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের এই দ্বন্দ্বের কারণ কি? দেখেন, আমাদের বক্তব্য খুব সহজ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধুর যে দর্শন, যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেটাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধে পুষ্ট, জাতীয়তাবাদে পুষ্ট এবং ধর্মীয় নিরপেক্ষতা, সবকিছুকে সুন্দরভাবে দাঁড়া করানোর মতো একটা দেশ, যেটা মানুষ দেখবে, অনুসরণ করার চেষ্টা করবে, ভালো বলবে। এটাই তো স্বপ্ন, এটা কমন গোল। সকলে যতগুলো নাম বলেছেন, প্রত্যেকের জন্য কমন গোল। হ্যাঁ, প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা তো 17 বছরে কম্পিটিশন শিখাই নাই, আমরা 17 বছরে অ্যাট্যাক করা শিখিয়েছি। প্রতিযোগিতা আর আক্রমণ দুটোর ভিতরে দূরত্বটা খুব বেশি না, কিন্তু আপনি যখন ফুটবল খেলতে যাবেন, আপনি প্রতিযোগিতা করছেন, আপনি মনে শরীরে অন্য খেলোয়াড়ের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবেন, আবার আপনি প্রতিযোগিতার ভাবকে ফেলে দিয়ে অন্য খেলোয়াড়কে লাথিও মারতে পারেন, সেটা আক্রমণ। এখন যাদের নাম বলছেন তাদেরকে আমি অত ভালো চিনি না, বাট তারা সকলে দলের জন্য কাজ করেন, তারা সকলে দলের কথা বলেন। আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই।
কিন্তু তাদেরকে এটাও বলতে চাই, ভাই আপনারা প্রতিযোগিতার নামে যদি একে অপরকে আক্রমণ করা শুরু করেন তাহলে তো we will not stand anywhere. আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনা আপনি বলতে পারেন এটা করা উচিত এটা করা উচিত না, দ্যাটস আনাদার থিং, বাট একদম প্যান্ট খুলে ফেলতেছেন, এটা কি কালচার আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনি মানুষের ঘরে ঢুকে যাচ্ছেন, কার ছেলে মেয়ে কি করে, সে কিভাবে ঘুমায়, কিভাবে রান্না করে, কি কাপড় পরে, কয় গ্লাস মদ খায়, কয় কটুক মাদক খায়, কোথায় কি করছে, ইটস রিডিকুলাস। সো আমাদের কালচার অফ কম্পিটিশন ফিরিয়ে আনায় দোষের কিছু নাই, বাট কালচার অফ অ্যাটাক and moreover so personal attack, that's a very dangerous thing. And আমি শুধু আপনাকে এতটুকু বলতে পারি যে ওনারা নিজেরা ঝগড়াঝাটি বন্ধ করে দিয়ে যদি দলের জন্য কাজ করতে পারেন ফলাফল ভালো হবে এক সময়। তা তো বটেই, কিন্তু সেটি খুব মানে পাবলিকলি দেখা যাচ্ছে এখন এই দ্বন্দ্বের বিষয়টা খুব খুবই পাবলিকলি খুবই একজন একজনকে খুব attack খারাপ আপনি ভাবে যেটা দেখা বলছিলেন। যাচ্ছে। জি, সবচেয়ে এই সময় অন্যতম আলোচিত, অন্তত আওয়ামী লীগের মধ্যে তো বটেই আলোচিত খবর হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি বলেছেন তিনি এ বছরই দেশে ফিরবেন। তাতে তার যা হয় হোক, তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এ বছরই দেশে ফিরবেন। বাস্তবতাটা কি এরকম? এই প্রশ্ন আমি করেছিলাম আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাবেক হুইপ, তাকে করেছিলাম, তিনিও জোর করে বলেছেন এ বছরই কোনো শুভক্ষণে ফিরবেন। আমি করেছিলাম এস এম কামালকে, তিনি বলেছেন যে এ বছরই কিনা তিনি ফিরবেন, এ বছর হোক সামনের বছর হোক কখনো ফিরবেন, মানে একটু অস্পষ্ট হয়ে গেল। যদিও শেখ হাসিনার মুখে শুনেছি এ বছরই ফিরবেন। আসলে বাস্তবতা কি এরকম মনে হচ্ছে? ওনারা তো কেন্দ্রীয় নেতা, তো ওনারা যে কথা বলবেন সেটা তো ওনাদের অবস্থানকে আরো সুসংগঠিত করার জন্য বলবেন। হ্যাঁ, আর আমি তো আপনার এখানে কেন্দ্রীয় নেতা হিসেবে আসি না, আমি আসি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে। আমি চোখে যা দেখি, কানে যা শুনি, মানুষ যা বলে যা লেখে, সে দেখে একটা জায়গায় আমি একটা মানে ডিরাইভ করার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাই। প্রথম কথা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসুক, এটাই তো আমরা সকলে চাই। কিন্তু ঠিক একইভাবে ওনার নিরাপত্তায় 100% নিশ্চিত না হলে জেদের বসে উনি দেশে চলে আসলেন, এটা আবার আমি চাই না। কারণ ওনার নিরাপত্তাটা হচ্ছে গুরুত্বের জায়গায় 1 নম্বরে অবস্থান করবে। ওনার কি খুব বেশি কিছু প্রমাণ করার আছে? আপনি 5ই আগস্টে কতগুলো মিথ্যা ভ্রান্ত স্বপ্ন দেখিয়ে একটি গণ অভ্যুত্থান করেছেন, কোন প্রতিশ্রুতি তো আপনারা বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। সুতরাং শেখ হাসিনাকে কি প্রমাণ করতে হবে? আপনারা বললেন বৈষম্য বিরোধী বাংলাদেশ বানাবেন, কোথায় বৈষম্য বিরোধী? আরো বৈষম্য বেড়েছে। আপনারা বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বানাবেন, কিসের গণতন্ত্র, কোথায়? আপনারা বলেছেন শান্তি আইন শৃঙ্খলার বাংলাদেশ বানাবেন, মবক্রেসি মবের বাংলাদেশ বানিয়েছেন। সুতরাং নেত্রীকে কোনো কিছু প্রমাণ করার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, প্রাণটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেশে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত জায়গা। নেত্রী তো এটাই বলছেন, তিনি তো এটাই বলছেন যে ঠিক আছে, ইউনূসের না সরকারকে না মবে দেখেছেন, এবার তারেক রহমানের সরকারকেও দেখুন। না না মানে তার আমি তো বক্তব্যটা বললাম এরকম। হ্যাঁ, না, আমি তো বললাম যে ইনশাল্লাহ তিনি দেশে ফিরে আসুক, বাট এটার অন্যতম শর্ত হচ্ছে তার নিজের নিরাপত্তা। এখন বড় যারা মানুষ তারা সাধারণত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না, তো আমরা যারা কর্মী দলের সমর্থক আমাদেরকে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি বালখিল্য ভাবে বলতে চাই না হ্যাঁ 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 উনি চলে আসুক। ওনাকে যদি আসার পরে হারিয়ে ফেলি তাহলে তো ওনাকে পাবো না। সুতরাং উনি ডিসেম্বরে আসলো কি আসলো না, তার থেকেও আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেখান থেকে আওয়ামী লীগের সঠিক রাজনীতি পরিচালিত হোক। এটা তো আপনি যাতে আপনার প্রত্যাশা বা উদ্বেগের কথা বলছেন নিরাপত্তা নিয়ে, কিন্তু আমার আমি প্রশ্নটা হচ্ছে যে ফেরার মতো বাস্তবতা আছে কিনা, এবং আসছি, যদি সুনির্দিষ্টভাবে করি আপনার কি মনে হয় এবছর তিনি ফিরবেন বা ফিরতে পারবেন? আমি ওই জায়গায় আসছি। সুতরাং বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থ, জাতীয় স্বার্থকে রক্ষা করতে গেলে, রাজনৈতিক ভারসাম্যকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষিত থাকতে হবে। এখন আপনি বলছেন বাস্তবতা কি? আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে
পালন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি, আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। ইসকনের চিন্ময়ের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একটা ডিজায়ার, একটা অভিলাষ যে সে মুক্তি পাবে, এটা একটা সুদৃঢ় ইতিবাচক সম্পর্ক আছে। সুতরাং সে জামিন না পাওয়ার মানে হচ্ছে যে সেই সব নেতৃবৃন্দের কথা বা অনুরোধকে এখনো বর্তমান সরকার গুরুত্বের সাথে সহকারে গ্রহণ করছে না। তার মানে আপনি যখন আন্দোলনে যাবেন তখন সেই আন্দোলনে জামিন, পুলিশি অ্যাকশন, বিভিন্ন ত্রিমাত্রিক ব্যাপার আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন একেবারেই ইনহিউম্যান, মানে একেবারেই অমানবিক একটা পর্যায়ে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চাইলেই আগামীকালকে একটা মুভমেন্ট শুরু করতে পারছেন না। আমি কি বুঝাতে পেরেছি আপনার কথাটা? একটু ভেগ আর কি, একটু অস্পষ্ট, আরো একটু স্পষ্ট করা না যায়? না না, আর একদম করা যায় না? স্পষ্ট। আওয়ামী লীগের সব নেতাকর্মী বুঝে গেছে আমি কি বলছি। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত এবং মিনিমাম 4 থেকে 5টা হরতাল কিন্তু একেবারে চিন্ময়ের জামিনের জন্য নিশ্চিতভাবে। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কিছু করার দরকার নেই, দিস আর ইন্ডিকেটর। আচ্ছা, মানে আপনি আসলে এটার জন্য কে আমি করতে পারে তাহলে? আমি না, আমি একদমই প্রায় খুব নাইভ হিসেবে না, জিজ্ঞাসা করছি। নাইভ তো আপনি না, একেবারেই নাইভ না। আপনি নাইভ হইলে তো আমি নাই। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি বাসা থেকে বের হবেন, আকাশে মেঘ দেখেছেন, আপনি ছাতা নিবেন কি নিবেন না এটা তো আপনার ব্যাপার। আকাশের মেঘের উপর তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং চিন্ময় হচ্ছে আকাশের মেঘের মতো একটা ব্যাপার। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত বুঝতে হবে যে আকাশে যথেষ্ট পরিমাণ কিমুলা নিম্বাস মেঘের অনুপস্থিতি আছে, বরঞ্চ বর্ষণ হওয়ার মতো মেঘের অবস্থান বেশি। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, বুঝলাম। যতটুকু যতটুকু আপনি বোঝাতে চাচ্ছেন ততটুকু হয়তো হ্যাঁ, বোঝা অতটুকুই, অতটুকুই। ততটুকু হয়তো বোঝা গেছে। তাহলে চিন্ময়ের শুভেন্দু শুভেন্দু পশ্চিমবঙ্গ থেকে চিন্ময় চিন্ময় বলে চিৎকার করছে, তাহলে শুভেন্দুর তো একটা নিজস্ব এদিকে শুভেন্দু ইকুয়েশন আছে। অধিকারীকে আবার শেখ হাসিনা তিনি এখন খুবই অভিনন্দন জানাচ্ছেন। না, সেটা তো জানাতে পারে, সেটা অন্য কথা। হ্যাঁ, যত যাই কিছু বলেন, আমাদের তো বহু নেতা কর্মীরা আজকে আশ্রিত অবস্থায় কলকাতায় আছে, পশ্চিমবঙ্গে আছেন। শুভেন্দু পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে এই নেতা কর্মীদের অভিভাবক তো জননেত্রী শেখ হাসিনা, সেই জায়গা থেকে তিনি তো অভিনন্দন জানাতেই পারেন। হ্যাঁ, ওটা অসুবিধার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু যখন চিন্ময়ের নাম নেয় তখন বুঝতে হবে এটা কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা জায়গা থেকে আসতেছে। সুতরাং ওই জামিনটা হওয়া খুব সিম্বলিক, খুব জরুরি। জি। এখন এই জামিনটা তো আবার আসলে আদালতের হাতে বা সত্যি কথা হচ্ছে সরকারের হাতে। মানে বাস্তবিক অর্থে যদি বলি সরকারের হাতে। সেজন্যই বললাম যে সরকারকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, বা আদালতকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, সেটা তো শুধু একটা জামিনের উপর নির্ভর করে না। সমীকরণটা কিন্তু খুব জটিল। আসলে যত সহজভাবে আপনি বলছেন বোঝা যাচ্ছে না। একদম একদম জটিল না, সমীকরণ খুব সহজ। তাহলে চিন্ময় জামিন আওয়ামী দিচ্ছে লীগকে না কেন সরকার? মানে সরকারের স্বার্থ কি? বলছি আপনাকে, সমীকরণটা খুব সহজ। আওয়ামী লীগের নিজের শক্তিতে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগের নিজের শক্তিতেই ওই পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হবেই। আওয়ামী লীগের নিজের শক্তিতেই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল যে শক্তিগুলো রয়েছে তারাও বুঝবে যে আওয়ামী লীগকে বাংলাদেশের সুস্থতার জন্য প্রয়োজন। সমীকরণ খুব সহজ। আচ্ছা। বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল শক্তিকে বুঝতে হবে। এখন সেদিনই ওই যে কথা বলছিলাম যখন সাবেক হুইপ আওয়ামী লীগের আবু সাইদ আল মাহমুদ স্বপন তিনি বলছিলেন যে একটা টেলিপ্যাথি বিএনপি নেতাদের সাথেও একটা টেলিপ্যাথি চলছে, রাজনীতির একটা টেলিপ্যাথি। মানে এই অর্থে যে আমি জিজ্ঞাসা করছিলাম, প্রশ্নটা হচ্ছে এরকম যে যেটি নেত্রীও বলেছেন আপনাদের নির্বাচনের আগে হাতে পায়ে ধরেছে আওয়ামী লীগ নেতাদের বিএনপি নেতারা এসে, তখন জামাতকে ঠেকাতে তারা সমর্থনও দিয়েছে। আপনার কাছে আমি একটা ছোট রিকোয়েস্ট করি, আচ্ছা। এটা রাখবেন। স্বপন ভাই, তারপরে এস এম কামাল, যার পুরা নাম হচ্ছে শেখ মোহাম্মদ কামাল ভাই, হ্যাঁ, ওনারা কিন্তু আমাকে একেবারে শৈশবকাল থেকে চেনে।
ঠিক আছে, তখন ওনারা এরশাদ বিরোধী আন্দোলনে খুব শক্তিশালী ভূমিকা পালন করছিলেন। তারা সকলে মেধাবী ছাত্রনেতা, তারা আমাকে স্নেহ করেন। আপনি ওনাদের নাম কোট করে আমাকে কোনো প্রশ্ন করবেন না, বিকজ when I talk about politics, আমার রাজনীতিটা বিয়ন্ড দেন। আমার রাজনীতির আলাপটা হচ্ছে ওনাদেরও পাশে একটা স্বতন্ত্র জায়গায়। ওনারা একটা রেজিমেন্টেশন, একটা ওরিয়েন্টেশনে আছেন, ওনারা ওনাদের সম্মানের তো জায়গায় আপনি আওয়ামী থাকবেন। লীগের নেতা, হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থক না কর্মী, আপনাকে না তো না, আওয়ামী লীগ নেতাকে আমি বক্তব্যকে আমি আইদার ধারণ না করবেন আমি অথবা বর্জন করবেন। না আমি আমি শেখ হাসিনার বক্তব্যকে ধারণ করবো অথবা বর্জন করবো, অন্য কারোটা না। অন্য কারো বক্তব্যে কিছু যায় আসে না। আচ্ছা, ওটা তার ওনারা মানে আপনি যেটা আওয়ামী বলছেন, লীগের আপনি চেইন অফ আপনার কমান্ড সেটি আপনি মানছেন না। না, আমি পাচ্ছি। আমার কাছে চেইন অফ কমান্ড খুব সোজা। আমার কাছে নেত্রী যেই চেইন অফ কমান্ড প্রায়োগিকভাবে দাঁড়া করিয়েছেন 17 বছরে, সেটাই সত্য। শেখ হাসিনা অ্যান্ড মি অ্যান্ড শেখ হাসিনা। এখানে এটা ওই বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগের চেইন অফ কমান্ড এখানে অবস্থান করে নাই। হ্যাঁ, এখানে অনেক বড় প্রেসিডিয়াম নেতা, তাদের থেকেও নতুন রাজনীতিতে, মানে নতুন দিনের রাজনীতিতে অনেক অনুজ ব্যক্তি, যার হয়তো পদ প্রতিপদ, তিনিও নেত্রীর অনেক কাছে গেছেন, ঘনিষ্ঠ হয়েছেন। আপনি যদি একটু আগে নিজুম মজুমদার সাহেবের কথা বললেন, আপনি অমির রহমান পিয়ালের কথা বললেন, সুশান্ত সাহেবের কথা বললেন। হ্যাঁ, আওয়ামী লীগের বহুত বড় বড় নেতা আছে, 50 বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, বেল বাট্টা নাই। অথচ অমির রহমান পিয়াল, সুশান্ত দাস সাহেব, নিজুম মজুমদার সাহেব, তারা চাইলেই ফোন তুলে শেখ হাসিনার সাথে কথা বলতে পারে। সো এটাকে যদি আপনি আবার বলেন যে ব্রেকিং অফ চেইন অফ কমান্ড, তাহলে ওইটা আবার আমি ওই আলাপে যেতে চাই না। এটা হচ্ছে উনি যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে আমি শেখ হাসিনার কথাটাকে চরম গুরুত্ব দিতে চাচ্ছি। হ্যাঁ, এবং এস এম কামাল ভাই, স্বপন ভাই, ওনারা আপনার এখানে যেটা বলেন, ওনারা ওনার জায়গা থেকে ওনাদের অ্যানালিসিস, ওনার টেলিপ্যাথি বা যেটাই বলেন, এগুলো ওনারা বলেন। হ্যাঁ, আমার তো টেলিপ্যাথি নাই। আমার কিছু লোক আছে বাংলাদেশে, তাদের কাছ থেকে কথাবার্তা শুনি, তাহলে কিছু আপনি এটা বন্ধু বলেন, বান্ধব আপনি আছে। নিজের বিশ্লেষণটা এইভাবে বলেন যে বিএনপি নেতাদের সাথে বা বিএনপির সাথে এখন যোগাযোগটা কেমন? আপনি টেলিপ্যাথিটা বাদ দিয়ে দিলেন, এখন যোগাযোগটা কেমন? মানে নির্বাচনের আগে আপনার নেত্রী বলছেন যে বিএনপি অনেক নেতারা ধর্ণা দিয়েছেন এবং আওয়ামী লীগ নেতারা তাদের সমর্থনও দিয়েছেন, যে জামাতকে ঠেকাতে সমর্থনটা তারা দিয়েছেন, এবং বিএনপিও দেখা গেছে মানে নির্বাচিত হওয়ার সাথে সাথে আওয়ামী লীগকে একদম মানে সিল সাপ্পর মেনে নিষিদ্ধ করে ফেলেছে। আচ্ছা দেখেন, আমার ব্যক্তিগত অভিমত, প্রথম কথা, জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য বিএনপিকে আওয়ামী লীগের যে সমর্থন দেওয়ার ব্যাপার, সেই জায়গায় তো কোনো পাবলিক নির্দেশনা ছিল না। আমরা বলেছি নো ভোট নো ভোট, যার দরুন আঞ্চলিকভাবে কিছু কিছু জায়গায় যেগুলা সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, এখন বিএনপি মুখ ফিরিয়ে নিচ্ছে, অস্বীকার করতে পারছে। সুতরাং যেটা হওয়ার তো হয়ে গেছে, ওই জায়গায় কৌশল আমাদের ঠিক ছিল কি ভুল ছিল, এটা এখন আমরা বুঝতে পারছি। নো ভোট নো ভোটের সাথে বিএনপির ধর্ণা দেওয়া এবং তাদের সমর্থন দেওয়াটা সাংঘর্ষিক। হ্যাঁ, সাংঘর্ষিক। আমরা চুপ করে থাকতে পারতাম, এনিওয়েজ আমরা চুপ করে ছিলাম না। আমাদের সবকিছু নিয়ে কথা বলা লাগে বলেছি আমরা, এবং সেটার জন্য এখন যেটাকে সহজ কথিত ভাষায় বলে চোখ পাল্টি দেওয়া, এখন চোখ পাল্টি দেওয়াটা সহজ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বিএনপিতে এটা দুটি দলেই দুই শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে ওই দলটা করে, আরেক শ্রেণীর মানুষ নিজের মতলব বা আখের গোছানোর জন্য ওই দলটা করে, আর আরেক শ্রেণীর মানুষ অন্ধের মতো ভালো লাগে বলে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, দলটা করে। ওকে, আচ্ছা, এখন ধরেন তৃতীয় শ্রেণীর যে লোক, তাকে যদি বলা হয় যে রাশেক রহমান ইদানিং খুব কথা বলছে, ওটা পিটাইয়া দাও, তো রাশেক রহমান তার বয়স যাই হোক, কম করে 34 বছর ধরে ছাত্রলীগ আওয়ামী লীগ করে, পিটাই দিতে পারে একজন নেতার কথায়। ধরেন ডক্টর কামাল হোসেন একসময় আওয়ামী লীগ করতেন, আমি নির্দেশ দিলাম যে ডক্টর কামাল হোসেনের পায়জামার ফিতা খুলে ফেলো, হ্যাঁ খুলে ফেলো, তাদের কোনো বিবেক টিবেক নেই, তারা আওয়ামী লীগ করে। বিএনপি তো এরকম কিছু লোক আছে। হ্যাঁ, বিএনপি তো আপনি বলতে পারেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়জামার ফিতা খুলে ফেলো, তারা কোনো চিন্তা ছাড়াই খুলে ফেলবে, তারা এত বছরের কি ভূমিকা এগুলো চিন্তা করবে না। হ্যাঁ, আর মধ্যম যে শ্রেণী, যারা আখের গুছানোর জন্য, তারা তো সুযোগ খুঁজে কখন সে ক্ষমতায় যাবে বা তেল মেরে রাখবে, হ্যাঁ, যাতে এমপি নমিনেশন পায়, মন্ত্রী হয়। এখন এই দুই দলের টপ টায়ারের যারা,
সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, তারা ফিল করে যে যদি না একটা পয়েন্ট অফ রিকনসিলিয়েশন তৈরি না হয়, তাছাড়া বাংলাদেশকে টেকানো যাবে না এবং বাংলাদেশে জামাত ইসলামীর শাসন থেকে মুক্ত রাখা যাবে না ভবিষ্যতে। এখন আগামী দিনে মাননীয় নেত্রী কাদেরকে দায়িত্ব দিবেন, কারা দলের নতুন নিও ন্যারেটিভ, নট নিউ, NEW না, NEO, নিও ন্যারেটিভ তৈরি করবেন, কারা আওয়ামী লীগের রাজনীতির যেই প্যারাডাইম যে শিফট হচ্ছে দেশের, এটার সাথে মিল রেখে রাজনীতিকে সাজাবেন ওনার কথা মতো, হ্যাঁ, বাংলাদেশের মানুষের জন্য। আর বিএনপিতে জনাব তারেক রহমান, উনি কি প্রধানমন্ত্রী হওয়ার জন্যই হবেন নাকি একটা লেগেসি এস্টাবলিশ করার জন্য হবেন, এই জায়গাটা তো একান্ত ওনাদের। এটার মধ্যে তো আমাদের কোনো কিছু বলার নাই, আমরা নীরব পর্যবেক্ষক। বাট আমি দুই চোখে যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির সংঘাতে আসলে দেশটা আওয়ামী লীগ বিএনপির হাতের বাইরে চলে যাবে। আচ্ছা, এটি একটা অবশ্য তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ। আপনি একটু এটাও শুনি আপনার কাছে যে বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তিনি এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক একটা বিরাট প্ল্যাটফর্ম, বিরাট একটা পোস্ট তিনি পেয়েছেন। মানে প্রথমেই এটা জিজ্ঞাসা করি, একজন বাংলাদেশী হিসেবে তিনি মানে জাতিসংঘ, এটা খুবই গৌরবোজ্জ্বল একটা জায়গা, তিনি গেলেন, মানে শুভেচ্ছা জানানোর প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? হ্যাঁ, শুভেচ্ছা জানানোর প্রয়োজন, শুভেচ্ছা জানানোর প্রয়োজন। রেকর্ড করেন, কেটে কেটে দেন, আমি বলছি শুভেচ্ছা জানানোর প্রয়োজন। কারণ ওটা বাংলাদেশের পদ, ওটা বাংলাদেশের পদ, ওটা খলিলুর রহমানের পদ না, ওটা বিএনপির পদ না, ওটা বাংলাদেশের পদ। এবং তার থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আমাদের ট্রল করা উচিত না, এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলের ডেমোক্রেসির সংজ্ঞাটা একটু আমাদের থেকে বেশি সভ্য, ইন দ্য সেন্স যে বাংলাদেশ ৯৯টা ভোট পেয়েছে আর বাংলাদেশের বিরুদ্ধে সাইপ্রাস পেয়েছে ৯১টা ভোট। যেই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে জনাব খলিলুর রহমান ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, সেই মুহূর্তে ওনার ভোট আর ৯৯ নয়, সেই মুহূর্ত থেকে ওনার ভোট ১৯০। That means he serves all, and all of them who have taken part in that election, they also believe that he is their president. অর্থাৎ ইউরোপিয়ান সাইডের সাইপ্রাসের দুটো ভাগ আছে আপনি জানেন, একটা হচ্ছে টার্কিশ সাইড আর একটা হচ্ছে ইউরোপিয়ান সাইড, গ্রিক সাইড। গ্রিক সাইডের সিপ্রিয়ান মানে সাইপ্রাসের জাতিসংঘের স্বীকৃতি আছে, টার্কিশ সাইডের সাইপ্রাসের জাতিসংঘের স্বীকৃতি নাই। সুতরাং যেই মুহূর্তে ৯৯ এবং ৯১ প্রকাশিত হয়ে গেল এবং খলিলুর রহমান সাহেব দায়িত্ব নিয়ে নিলেন, নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, সেই মুহূর্ত থেকে সাইপ্রাসের যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনিও মেনে নিয়েছেন যে জনাব খলিলুর রহমান তার সভাপতি। আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছে, কারণ এখন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ ভুলেছে, উনি এবং আমাদের আরেকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সহ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে জাতিসংঘে গিয়ে তারা খলিলুর রহমানের সাথে দেন দরবার করার, দেখা করার, কথা বলার, অভিযোগ করার জায়গা একটা খুঁজে পেলেন। এখন খলিলুর রহমান সাহেব তাদেরকে সময় দেবেন কিনা বা তাদের কথা শুনবেন কিনা সেটা তার ব্যাপার, কিন্তু আর যাই হোক নিয়মতান্ত্রিক ভাবে আমাদের প্রতিবাদ করার আরেকটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। জায়গাটা কি আসলে তৈরি হলো নাকি মানে তিনি তো ইতোমধ্যেই আসলে আপনাদের বিপক্ষের? শোনেন, বিপক্ষের হয়েছে তো কি হয়েছে, আমরা সংগ্রামে আছি, আন্দোলনে আছি, আমরা আমাদের বিপক্ষের লোকের সাথে কথা বলতে পারি যে এটা আমার অধিকার, এটা সঠিক নয়। আজকে ডক্টর আব্দুল মোমেন দেশের বাইরে, ডক্টর ইউনূস সরকারের যাকে নিয়ে আপনারা এত মানে সমালোচনা করেন, তার সরকারের মানে তিনি আসলে ডিফ্যাক্টো হেড হিসেবেও বলা হতো খলিলুর রহমান। শুনেন, আপনি তো পুলিশকে নিয়ে অনেক সমালোচনা করেন, আপনি তো সরকারকে নিয়ে অনেক সমালোচনা করেন, আপনি আদালতকে নিয়ে অনেক সমালোচনা, জামিনটা কার কাছে চান বলেন? আদালতের কাছে। গ্রেপ্তার করার আগে আপনাকে পেটাচ্ছে, কাকে কম মারতে বলেন?
পুলিশকে, সরকারকে। এম আই রাইট অর রং? সো যিনি রাজনীতি করবেন, এমনকি আপনি বিবলিক্যাল ভাবে থিওলজিক্যালি যদি চিন্তা করেন, স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তারা স্বয়ং তাদের সাক্ষাৎ যে শয়তানের প্রতিমূর্তি, তার সাথেও তারা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। ইট ইজ পার্ট অফ দ্য প্রসেস। আপনি মানুষকে ঐক্যবদ্ধ করবেন কিভাবে? আপনি মানুষকে দেখাবেন যে লুক, আই এম ট্রাইং টু ডু দ্য কারেক্ট থিং। আমি চেষ্টা করতেছি কথা বলার জন্য, আমি সঠিক কাজ করতে চাচ্ছি, আমি চাচ্ছি এখন নমনীয় যে হয়ে। পরের অংশ বলছিলেন সেটা বলেন যে তিনি এখন আপনাদেরকে এন্টারটেইন করবেন কিনা বা আপনাদের সেই জায়গাটা দেবেন কিনা, যেখানে ধরেন আপনাদেরকে কোথাওই জায়গা দেয় না, এমনকি নির্বাচনেও জায়গা দেওয়া হয় নাই, তার সরকারের সময় হ্যাঁ, এই বিষয়গুলো ছিল। আমার ধারণা তিনি আমাদেরকে জায়গা দিবেন না। তাতে কি, ডক্টর আব্দুল মোমেন বাংলাদেশ থেকে পালিয়ে বের হওয়ার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জড়িয়ে জাতিসংঘের যে রিপোর্টটা তৈরি হয়েছে, সেই রিপোর্টের যে অনেক অসঙ্গতি ছিল, সেগুলো তো তিনি রীতিমতো একটা গবেষণা কর্মের মাধ্যমে তুলে ধরেছেন। ওনার সাথে খলিলুর রহমান কথা বললো কি বললো না, বললে ভালো, না বললো তো উনি ওনার এই নিরীক্ষাধর্মী যে কাজ, গবেষণা, সেটা উনি প্রস্তাব প্লেস করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে, ইউএনজিএ তো খলিলুর রহমান সাহেবের একার জিনিস না, তিনি সভাপতি। এখন আপনি যদি আরেকটা প্রভাবশালী সদস্যের কাছে গিয়ে বলেন যে দেখেন, আমি ওনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, উনি আমাকে সুযোগ দেন না, ডোন্ট ইউ থিঙ্ক ইট ক্রিয়েটস এ প্রেশার? আপনি, আমরা ব্রাসেলস থেকে শুরু করে সারা দুনিয়ার সব জায়গায় পিনা ব্যানার নিয়ে দাঁড়াইয়া 10-15 লোক আমরা প্রোগ্রাম করেছি, কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো কংগ্রেসম্যান, কোনো সিনেটর, কোনো মেম্বার অফ পার্লামেন্ট, কোনো দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী, কারোর সাথে আমাদের দেখা সাক্ষাতের একটা ছবি নাই, একটা ভিডিও নাই। আপনি অ্যাটলিস্ট একটা জায়গা তো পাইলেন। বাংলাদেশি একজন জিতছে, এখন তো তার মাথা খারাপ করে ফেলতে পারবেন যদি আপনি প্রক্রিয়া জানেন। তাহলে আপনি মনে এখন করছেন যে এটি মানে খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়, এটি আপনাদের জন্য মানে আওয়ামী লীগের জন্য একটা গুড সাইন? শুনেন, খলিলুর রহমান সাহেব জানে তার কোনো নির্বাচনী এলাকা নাই। খলিলুর রহমান সাহেব জানে যে বিএনপির কালকে তাকে প্রয়োজন না হলে খুবই সুন্দরভাবে তাকে বিদায় দিবে বা অসুন্দরভাবে বিদায় দিবে। খলিলুর রহমান সাহেবের একমাত্র উপায় হচ্ছে আন্তর্জাতিক কূটনীতির তার যে ক্যারিয়ার, সেটাকে ধরে রাখা। সুতরাং আপনি যদি নিয়মতান্ত্রিক ভাবে তার কাছে যান, সে নগ্নভাবে আপনাকে না বলবে কিভাবে? কিভাবে এটা সম্ভব? এটাই তার শেষ সম্বল। সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? হবে না। সে কি বাংলাদেশের রাষ্ট্রপতি? হবে না। কিন্তু বাঙালির যে স্বভাব, আমরা অবসরে যেতে চাই না, আমাদের দাঁত পড়া পর্যন্ত আমরা কিছু না কিছু একটা করতে চাই। হ্যাঁ, আমাদের দেশে নাতি পুতি ছেলে মেয়ে ফ্যামিলির কোনো মূল্য নাই, আমরা খুব সেলফ সেন্টার্ড পিপল, আমরা আসি নিজেদেরকে নিয়ে। আমার দাঁত পড়ে যাইতেছে, তাও খোদার ফজলে হাত পা সবকিছু দিয়ে চাইপে ধরে রাখি। উই ডোন্ট বিলিভ ইন রিটায়ারমেন্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা তো আর এমনি এমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অল্প বয়সে নবুয়ত দেয় নাই। তাড়াতাড়ি নবী রাসূল হও, দুনিয়ার মানুষের হেদায়েত করো, আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। প্রত্যেকটা একটা সময় থাকে। হ্যাঁ, এখন কথা হইলো যে খলিলুর রহমান সাহেব খোদার ফজলে উনি রিটায়ারমেন্টে যাবেন না। কিভাবে যাবেন না? পররাষ্ট্র মন্ত্রিত্ব যাবে, ইউএনজিও সভাপতিত্ব যাবে, তারপর কনসালটেন্সি করবে। এখন কনসালটেন্সি করতে গেলে বা কিছু করতে গেলে তার ট্র্যাক রেকর্ড রাখা লাগে। এখন আমি মনে করি ডক্টর মোমেন সাহেব ওনারা ভালো জানে কিভাবে যোগাযোগ স্থাপন করতে হবে, যোগাযোগ করা উচিত, এবং এই যোগাযোগের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের সামনে দেখাতে হবে যে আওয়ামী লীগ শুধু নয়, বাংলাদেশের একটা বিরাট বড় জনগোষ্ঠীর উপরে কত বড় অন্যায় এই বর্তমান সরকার এবং পূর্ববর্তী সরকার করেছে। আমার জায়গাগুলো অনেকে কানেক্ট করতে পারবে না, বাট দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ হাউ ইউ ডু ইট। আপনি তো একদিনে একটা সংগ্রাম, একটা মোমেন্টাম বিল্ড আপ কিন্তু করতে আপনি পারেন বলছেন যে নগ্নভাবে প্রত্যাখ্যান তো তিনি করতে পারবেন না, তিনি কূটনীতির একটা জায়গা তো নিশ্চয়ই রাখবেন, কিন্তু করলে ওনার ডিপ্লোম্যাটিক্যালি লস। তো করতেই পারবেন, তাই না? নগ্নভাবে না করলেন, না করতেই তো পারেন, না যেহেতু না জি না 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 আপা, মানে আপনাদের পতনেই তিনি এইখানে অবস্থানটা পেয়েছেন। আপা আপা, জার্মানির কোন সি বিচে গিয়ে আপনি যদি নগ্ন হন, ওটা তো কোনো ক্রাইম হবে না, ওটা খুব ডিপ্লোম্যাটিক হবে। নগ্ন বলতে বুঝাচ্ছি আপনি যেভাবেই না বলেন, ওনার পক্ষে যাবে না। এখন উনি যদি বুদ্ধিমান হয়, উনি প্রত্যাখ্যান করবেন না। আমি তো জানি না উনি, ওনাকে তো আমি ওনাকে চিনি, বাট অত ব্যক্তিগতভাবে তো চিনি না। মানে আমি বলতে চাচ্ছি যে জেদ্দা শহরে নগ্নতা অপরাধ। হয়তো এতটা বুদ্ধিমান যে মানে প্রত্যাখ্যান করবেন সেটাও বুদ্ধিমত্তার সাথেই করবেন।
দেখা যাক কি হয়। আমরা যদি নাই যাই তাহলে আর প্রত্যাখ্যান করার বিষয় কোথায় থাকে? নিশ্চয়ই আমরা শুধুমাত্র তো আলোচনার ক্ষেত্রে বা তর্কের ক্ষেত্রে তর্কগুলো করছিলাম। আপনার কাছে একটু এই আমরা তো প্রসঙ্গ শেষের দিকে আমরা তো জ্যাকসন হাইটে টেডি বিয়ার পিটাচ্ছি ইউনুসের নামে। আমরা তো ব্রাসেলসে, প্যারিসে বিভিন্ন জায়গায় ব্যানার ধরে দাঁড়ায় আছি। আমরা যদি না যাই সেখানে কিভাবে বুঝবো আমরা? উই হ্যাভ টু গো। জি, নিশ্চয়ই। মানে একটা বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই করলেন। আমাদের বাংলাদেশের ওসমান হাদির হত্যার রহস্য অনেকটা উদ্ঘাটন করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে আঙ্গুল তুলেন, একদম সরাসরি অভিযোগ করলেন। আবার এদিকে ওমর হাদি, ওসমান হাদির ভাই, তিনি বলে দিলেন যে এর সাথে জামাত আমিরের পিএস আছে একজন, বিএনপি সরকারের মন্ত্রী এমপি আছে, আর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা আছে। আপনাদের উপর থেকে একটু দায়ভার, মানে অভিযোগের তীর তো শুরুতে আপনাদের মানে আওয়ামী লীগের উপরে ছিল আর কি, এবং জাহাঙ্গীর কবির নানকের পিএস, তিনি তার বিরুদ্ধে মানে তদন্তে তাদের নাম আসছে। একটু কি আপনারা মানে আপনাদের দিক থেকে তীর অন্যদিকে যাচ্ছে নাকি? প্রথম কথা হচ্ছে যে আমি এটাকে একটা ফিল্টারের মাধ্যমে দেখতে চাই। মমতা ব্যানার্জি কিন্তু প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট জাগ্রত করার জন্য এই কথা বলেন নাই। উনি কথাটা বলেছেন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট জাগ্রত করার জন্য। এটা তার টাইপ, দ্যাটস হাউ শি ইজ। এখন আমি অত বিশ্লেষণে এই জিনিসটা যাব না, কারণ এটা এখনো তদন্ত বলেন বিচারে আছে। হ্যাঁ, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিভাবে রাইজ করে, কার দিকে তীর গেলে, এটা আপনি এবং আপনার দর্শকরা চিন্তা করবেন। ইট ইজ টু আর্লি। মমতা ব্যানার্জি কোন মোটিভ থেকে এই কথা বলেছেন সেটা আপনাকে অ্যানালিসিস করতে হবে। ওনার বক্তব্যের পিছনে নি কয়টা নাম ঢেকে রেখেছেন, এটা অনেক অনেক নগণ্য গৌণ একটা ব্যাপার। শি হ্যাজ ডান ইট বিকজ উনি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে নেড়ে দিতে চান। এটা খুবই বিপজ্জনক। আর তার থেকেও বড় কথা, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা দেশের মুখ্যমন্ত্রীর যে আলাপ আলোচনা হলো, আপনি তখন প্রকাশ করলেন না, এখন করবেন কেন? দিজ আর নট প্রফেশনাল স্টেটমেন্টস। এগুলোকে আমি যত ছোট মানুষই হয়ে আমি এগুলোকে সাপোর্ট করতে পারি না। বিকজ প্রত্যেক মন্ত্রীর একটা গোপনীয়তার শপথ থাকে, সেটা মুখ্যমন্ত্রীর যেমন থাকে, কেন্দ্রীয় মন্ত্রীরও থাকে। আজকে উনি যতটুকু বলেছেন সেটাকে নিয়ে আমি আলাপ বেশি করব না এই কারণে, কারণ আগামী দিনে তো আমি মন্ত্রী হব, আপনিও মন্ত্রী হতে পারেন। যদি এটাই হয় যে স্টানবাজির জন্য আমরা গোপনীয়তার শপথকে ভায়োলেট করি, তাহলে আপনার হাতে তো দেশ নিরাপদ নয়। এমনিতেও তো নিরাপদ না। যদি এই গোপনে না, গোপনে যদি এই কর্মগুলো করেন তাহলে কিভাবে হবে সেটা নিরাপদ? সেটা চোর চোরটা যাদের হাতে দেশ নিরাপদ না, সেটা সময় তাদের বিচার করবে, আল্লাহ বিচার করবেন। আমাদের হাতে দেশ নিরাপদ। এখন মমতা ব্যানার্জি যে যে কার্ড প্লে করেছেন ভারতের রাজনীতিতে, উনি অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবেন যে আপনার সাথে কেন্দ্রীয় মন্ত্রী ইন কনফিডেন্স একটা কথা বললেন, আজকে আপনি মুখ্যমন্ত্রীর থেকে বাইরে হয়ে গেছেন বলে আপনি এখন শপথ ভঙ্গ করে সব বলে দিবেন। সো ইটস সামথিং গ্রেটার, ইট হ্যাজ এ গ্রেটার কনসিকুয়েন্স। হ্যাঁ, বাট এটা আমি আবার না যে সত্য বেরিয়ে না আসুক সেটা আমি বলি না, বাট সত্য কখন ডাইভালজ করবেন কখন করবেন না এগুলো আছে। যেমন ধরেন আপনার সাথে তো আজকে বেশ লম্বা অনুষ্ঠান হচ্ছে, সবশেষে একটা বলি, তোফায়েল আহমেদ সাহেব উনি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি, সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের অধ্যাপক আনোয়ার হোসেন সাহেব। হ্যাঁ 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 জি, আর আমি বিশেষ অতিথি। তো অনুষ্ঠানটা হচ্ছে একজন ধর্নাঢ্য ব্যক্তি, তিনি মাঝে মাঝে গান গান, মাঝে মাঝে কবিতাও লেখেন, এবং উনি মিডিয়া ব্যক্তিত্ব কোনো না কোনো একভাবে, কিন্তু গান বা কবিতা কোনোটাই খুব ভালো হয় তা না আসলে। হ্যাঁ, এমনও হইতে পারে যে অনেক সময় ওনার গানের কারণে বা কবিতার কারণে মানুষের স্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। মানে ধরেন ডিবি অফিসে যখন ধরে নিয়ে যাওয়া হয়, শুনেছি আমি, সত্য মিথ্যা জানি না, বা ডিজিএফআই ধরে তখন করে কি একটা চেয়ারে, ছোট চেয়ারে বসানো হয়, যেটাতে আসলে হেলান দিয়ে ঘুমানো যায় না, উপরে একটা খুব শক্তিশালী বাতি জ্বালানো থাকে এবং একটা ঘন্টা, পাগলা ঘন্টা কন্টিনিউসলি বাজতে থাকে, যার দরুন আপনাকে মারা হচ্ছে না, পেটানো হচ্ছে না, কিন্তু আলো
এবং ছোট আকৃতির চেয়ার এবং ঘন্টা সবকিছু মিলে ঘুমাতে পারছেন না। তো যখন প্রায় 14-15 ঘন্টা এরকম যায়, তখন একটা সময় আপনার ঘুমানোর এত বেশি প্রয়োজন হয় যে আপনি বলেন, ভাই যা লাগবে বলেন, লিখে দিচ্ছি, সই করে দিচ্ছি, আমারে ভাই মাফ করে দেন, আর টর্চার করেন না। তো তো ওই ভদ্রলোকের এই ক্রিয়েটিভ কাজগুলা, মানে এই কবিতা, গান, গুলো একটু ওই পর্যায়ে, মানে ধরেন আপনাকেও যদি আমি 10-15 মিনিট শোনাই এই গান এবং কবিতা, এমন হইতে পারে আপনি বলতে পারেন যে আমি জীবনে আর টক শো করবো না, তাও ভাই আমাকে এগুলো শোনায়েন না। হ্যাঁ, তো এরকম একজন ব্যক্তি, তিনি ভালো মানুষ, গুড ম্যান, তার কাছে কোনো লোক সাহায্য চাইতে গেলে কোনোদিন ফিরে আসে না। আপনার কিডনির অসুবিধা, হৃৎপিণ্ডের অসুবিধা, আপনার শরীর খারাপ, আপনার বাচ্চার চিকিৎসা, কার কথা বলছেন? না নাম দরকার নেই, অনেক বড় হৃদয়ের মানুষ, গেলে কোনো ফিরে আসে না। আল্লাহ তাকে বাঁচায় রাখুন, আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। অনুষ্ঠানের প্রয়োজনে যতটুক বললাম আর কি। তো আমরা তিনজনে গিয়েছি অনুষ্ঠানে। তো এখন আমি তো প্রথম বক্তা, বিকজ আই এম দ্য জুনিয়র মোস্ট। তো আমি আমার বক্তব্যে বললাম যে দেখেন, বাংলাদেশে অনেক শিল্পপতি আছেন, ব্যাংকের টাকা মেরে দেন, ডাকাতি করেন, ঋণ খেলাফি হন। অনেক শিল্পপতি আছেন ভূমিদস্যু হিসেবে মানুষের জমি জমা কেড়ে নেন। সংক্ষেপে বলেন। হ্যাঁ। হ্যাঁ, অনেক ব্যক্তি আছেন মানুষের ক্ষতি করেন, গুন্ডাগার্দি করেন। অ্যাটলিস্ট এই শিল্পপতি তো ঋণ খেলাফি নন, ভূমিদস্যু নন, গুন্ডামি উৎসাহিত করেন